আমি আমার স্বামীর কলার ধরে বললাম, আমার এক্ষুনি ডিভোর্স লাগবে, তুমি আমাকে এক্ষুনি ডিভোর্স দিবা। এই কথাটা শোনার পরে আমার স্বামী আমার দিকে অনেকক্ষণ তাকিয়েছিল, আর দেখলাম ফ্যালফাল করে কান্না করতেছে। তাতে আমার কি, আমি তো তার সংসার করতে চাই না। এই বলে আমি অনেকক্ষণ চেঁচামেচি করতে লাগলাম। তারপর আমার স্বামী অনেক ভেবে চিন্তে আমাকে বলল, ঠিক আছে তুমি চেঁচামেচি করো না, আমি সব কাগজপত্র রেডি করে তোমাকে এক্ষুনি ডিভোর্স দিয়ে দিচ্ছি। তারপর আর বেশি সময় হলো না, কিছুক্ষণের মধ্যে আমাদের ডিভোর্সটা হয়ে গেল। ডিভোর্স পেপারটা আমার স্বামী আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, এই যে নাও তোমার ডিভোর্স পেপার, এটা নিয়ে সোজা বাবার বাড়িতে চলে যাও। এখন থেকে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আর কোনোদিনও আমার বাড়িতে আসবে না। আমি তো মনে মনে অনেক খুশি, কারণ আমি আমার স্বাধীন মতো এখন চলতে পারবো। ডিভোর্সের পরে মাত্র 3 দিন হয়েছে যে আমি বাবার বাড়িতে এসেছি। এই 3 দিনে তারা আমাকে আমার অবস্থানটা বুঝিয়ে দিয়েছে। তখন আমার বারবার শুধু এই কথাটাই মনে হয়েছে, এই পরিবারে না এসে যদি আমি মরে যেতে পারতাম তাহলেই মনে হয় সব থেকে বেশি ভালো হতো। ডিভোর্স দিয়ে যেদিন আমি প্রথম আমার বাবার বাড়িতে যাই, সেদিনই আমার হাতে বড় একটা ব্যাগ দেখে আমার ভাই জিজ্ঞেস করলো, কিরে এত বড় ব্যাগ নিয়ে আসতে যে, অনেকদিন থাকবি বুঝি? এইটা বলে আমার ভাই চলে গেল। আমি কোনো কথা না বলে সোজা আমার রুমের দিকে চলে গেলাম। প্রথম দিন আমি যখন আমার আম্মুর সাথে নাস্তার টেবিলে বসলাম, সেদিন আমার আম্মু আমাকে খুব ভালোভাবেই বুঝিয়ে দিল, এই বয়সের ছেলেরা একটু একটু করে, একটু গায়ে হাত তুলবে, একটু মারবে, একটু ভালোবাসবে, এটাই স্বাভাবিক, তোমার আরো একটু মানিয়ে নেওয়া উচিত ছিল। এই কথা শুনে আমি আমার মাকে যে কি বলবো আমি আমার ভাষা খুঁজে পাচ্ছিলাম না। মায়ের কথাগুলো শুনে খুব কষ্ট করে সকালের নাস্তাটা সেরে নিলাম। তারপর যখন রাতের খাবার খাওয়ার সময় হলো, তখন আমার বাবা এসে বলল, তোমার আরো একটু মানিয়ে নেওয়া উচিত ছিল, এই বয়সের ছেলেরা একটু একটু করে, এতটা ধৈর্য হারা হলে চলে? তুমি যে ইয়া বড় একটা ব্যাগ নিয়ে বাবার বাড়িতে এসেছো, এটা দেখে লোকে কি বলবে? বাবার এই কথাগুলো শুনে রাতের খাবারটা কিছুতেই আমার গলা দিয়ে নামতেছিল না। আমার ধারণা ছিল সব বাবারাই মনে হয় তার মেয়েকে ভালোবেসে আগলে রাখে, কিন্তু রাতের বেলা মায়ের কাছে যখন আমার বাবা শুনতে পেল যে আমি ডিভোর্স দিয়ে চলে এসেছি ইয়া বড় একটা ব্যাগ নিয়ে, আর কোনোদিনও স্বামীর বাড়িতে ফিরে যাব না, এই কথাটা শোনা মাত্রই দেখলাম আমার বাবার মুখটা কেমন জানি ক্ষণিকের মধ্যেই পরিবর্তন হয়ে গেল। তাদের মেয়ে একদম পরই হয়ে গেল। তাদের চোখে মুখে শুধু একটাই কথা, যে একটা উটকো ঝামেলা এসে আমাদের বাসায় এসে উঠেছে। বাহিরের লোকের কাছে কিভাবে বা মুখ দেখাবে? এত ঝামেলা তারা নিতে পারবে না, বসে বসে খাওয়াতে পারবে না। আমার শ্বশুর বাড়ির মানুষ যে আমাকে কতটা অত্যাচার করেছে, আমার স্বামী যে আমাকে কতটা মেরেছে, কতভাবে জ্বালাতন করেছে, এইগুলো তাদের চোখেই পড়লো না। আমার আঘাতগুলো তারা দেখতে পেল না। আমার ভাই মাঝে মাঝে এসে আমাকে বলে, কি রে আপু, তুই আর কতদিন থাকবি? শ্বশুর বাড়িতে আর যাবি না? কতদিন আমাদের ঘাড়ে বসে বসে এভাবে খাবি? ছোট ভাইয়ের মুখে কথাগুলো শুনে আমি যে কি বলবো আমার ভাষায় খুঁজে পাচ্ছিলাম না। এই ছোট ভাইটার জন্য আমি কি না করেছি। নিজে না খাই আমি ওরে খাওয়াইছি, একসাথে অনেকগুলো টাকা জমে ওর খেলনা কিনে দিচ্ছি। আবার যখন আমার বিয়ে হয়েছে, আমার স্বামীর থেকে টাকা নিয়ে নিয়ে ওরে আমি অনেক কিছু কিনে দিয়েছি। এমনকি ওর চাকরির সময় আমার স্বর্ণের চেনটাও বিক্রি করে দিয়েছি, যাতেও ভালোভাবে চাকরি করতে পারে। আজ সেই ভাইয়ের মুখে এই কথাটা শুনে আমার আর বাঁচার ইচ্ছে রইল না। আমি আমার স্বামীকে ডিভোর্স দিয়ে এসেছি মাত্র 1 সপ্তাহ হলো। এই 1 সপ্তাহের মধ্যে আমি আমার স্বামীকে অনেকবার কল দিয়েছি, সে আমার কল দেখেনি। এমনকি আমি তাকে অনেকবার টেক্সটও করেছি, সে আমার টেক্সটেরও কোনো রিপ্লাই করেনি, আমাকে ইগনোর করেছে। ভেবেছিলাম হয়তো সে আমার কল দেখে কল ব্যাক করবে এবং আমাকে নিতে আসবে, কিন্তু সে আমার টেক্সটও ইগনোর করেছে। এইভাবে যে কতদিন তাকে কল দিয়েছি, কখনোই সে আমার কল ব্যাক করেনি। এইভাবে দিনের পর দিন যে আমি তার কতবার কল দিয়েছি, এমনকি পাশের বাড়িতে গিয়ে আমি অন্য নাম্বার দিয়েও কল দিয়ে দেখেছি। সে বুঝতে পারতো যে আমি কল দিতেছি, সে অন্য রং নাম্বার দেখলে কখনোই রিসিভ করতো না, কারণ সে জানে যে এইসব নাম্বার দিয়ে আমি ছাড়া আর কেউই তাকে কল দেয় না। তখন আমার শুধু এই কথাটাই বারে বারে মনে হয়েছে যে আমি যদি আর একবার আমার স্বামীর বাড়িতে যেতে পারতাম, একবার যদি তার ভাত তৃপ্তি সহকারে খেতে পারতাম, তাহলে দুনিয়াতেই আমার জান্নাত হতো। বিকালবেলা যখন একটু বাইরে নামতাম, আশেপাশের মানুষ আমাকে নিয়ে কটু কথা বলা শুরু করে দিত। এমনকি যেই মেয়েটা আমার খেলার সাথী ছিল, যারে ছাড়া আমি স্কুলে যেতাম না, যে আমার সবচেয়ে ক্লোজ ছিল, তার মা আমাকে দেখলে দরজাটা বন্ধ করে দিত। উল্টো তার মেয়েকে সে বোঝায় যে সে যেন আমার সাথে আর না মেশে, তাহলে তার মেয়েও খারাপ হয়ে যাবে। যদি একবার জানতাম যে ডিভোর্স দেওয়া যে এত বড় পাপ, তাহলে কোনোদিনও আমার স্বামীকে আমি ডিভোর্স দিতাম না। আমি এটা ভুল বলবো না, আমার স্বামী আমাকে যথেষ্ট পরিমাণ ভালোবাসতো। হয়তোবা সারাদিন কাজ করে আসার পর তার মনটা একটু খারাপ থাকতো, তার শরীরটা একটু খারাপ লাগতো, কিন্তু সে কখনোই আমাকে জোর করেনি আমাকে চলে যাবার জন্য। শাশুড়ি ননদ আমাকে 2টা কটু কথা শোনালেও সে আমাকে কখনোই কোনো কথা শোনাতো না, মাঝে মাঝে শোনাতো তাদের জন্যই। আমি আর এভাবে 1 মিনিটও থাকতে পারছি না। আমি যেভাবে হোক আমি আমার স্বামীর কাছে চলে যাব। আমি গেলে আমার স্বামী কখনোই আমাকে ফিরিয়ে দিতে পারবে না। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া। আমরা সবাই চেষ্টা করব স্বামীর সাথে মিলেমিশে থাকার, কারণ একটা মেয়ের বিয়ের পরে স্বামীর বাড়ির ভাত ছাড়া বাকি সবার ঘরের ভাত অনেক বেশি দামি হয়ে যায়।